সহায়তা লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10 এর ইংলিশ লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি রিটেন বাই টেড হিউজ এই সম্পূর্ণ পোয়েমটি আমরা পড়ব বাংলা অর্থ সহ, এবং এখানে যে এক্সারসাইজ রয়েছে সমস্ত এক্সারসাইজ বা প্রশ্নের উত্তর অর্থাৎ সলিউশন আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো মনোযোগ সহকারে, তাহলে তোমাদের লেসন 4 যেটা রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি এই সম্পূর্ণ পোয়েমটার বাংলা অর্থ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু জেনে নিতে পারবে। এখানে যে তোমাদের রাইটিংগুলো রয়েছে বা যে গ্রামার রয়েছে সব কিছুর উত্তর কিন্তু করিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে। সুতরাং সম্পূর্ণ এই ভিডিওটি তোমরা দেখো, এবং পরীক্ষায় যদি তোমাদের এই পোয়েমটা থাকে কোনো প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয়, অর্থাৎ কোনো স্ট্যান্ডার তুলে যদি তোমাদের প্রশ্ন দেয়, তাহলে সেই প্যাসেজটার বাংলা অর্থ তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এবং সেখানে যে প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তর তোমরা কিন্তু পরীক্ষার খাতায় অনায়াসে লিখতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10-এর লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি এই যে কবিতাটি রয়েছে অর্থাৎ এই পোয়েমটি আমরা পড়বো বাংলা অর্থ সহ, এবং এখানে যে এক্সারসাইজ দেওয়া আছে তার উত্তরগুলো আমরা পরপর জেনে নেব। তো প্রথমে দেখো কবিতাটির যে নামটা আমাদের রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি। ফ্যামিলি মানে হচ্ছে কি পরিবার, ট্রু মানে হচ্ছে কি সত্যি বা সত্যিকারের, ওন মানে নিজের, আর মাই মানে হচ্ছে আমার। তো আমার নিজের সত্যিকারের পরিবার, এটা হচ্ছে এটার বাংলা অর্থ। ওকে, তো দেখো এখানে আমাদের প্রথমে যেটা দেওয়া আছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। অথর মানে হচ্ছে কি লেখক, আর টেক্সট বলতে হচ্ছে আমরা যে কবিতাটি পড়বো সেটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এই কবিতাটি সম্পর্কে এবং লেখক সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য আমাদের দেওয়া হয়েছে প্রথমে। তো সেটা আমরা একবার দেখে নেব, তারপর মূল কবিতাটি পড়ে আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নেব। দেখো প্রথমে যেটা রয়েছে এডওয়ার্ড জেমস টেড হিউজ 1930 to 1998 was a noted English poet and had been the poet laureate of Great Britain from 1984 till his death. তো এডওয়ার্ড জেমস টেড হিউজ এনার জন্ম হচ্ছে 1930 খ্রিস্টাব্দে, মৃত্যু 1998 খ্রিস্টাব্দে। ওয়াজ মানে ছিলেন, আর নোটেড মানে হচ্ছে কি বিখ্যাত, ইংলিশ পোয়েট মানে একজন বিখ্যাত ইংরেজি কবি ছিলেন। ওকে, অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরিয়েট, এবং তিনি পোয়েট লরিয়েট অর্থাৎ রাজ কবি ছিলেন বা সভাকবি ছিলেন কোথাকার, অফ গ্রেট ব্রিটেন। ঠিক আছে, গ্রেট ব্রিটেনের তিনি একজন সভাকবি ছিলেন ফ্রম 1984 মানে 1984 সাল থেকে টিল হিজ ডেথ, তার মৃত্যু পর্যন্ত তিনি এই ব্রিটেনের রাজকবি বা সভাকবি ছিলেন। এরপরে দেখো হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম অভিড। তো হিজ ফেমাস ওয়ার্কস, তার যে ফেমাস মানে কি বিখ্যাত, হিজ মানে হচ্ছে কি তার, তো তার বিখ্যাত ওয়ার্কস বলতে এখানে ওয়ার্কস মানে কি কাজ, তো এখানে ওয়ার্কস বলতে তার যে লেখাগুলো তিনি লিখেছিলেন, যে সমস্ত রচনা করেছিলেন সেই রচনাগুলির কথা বলা হচ্ছে। তো সেইগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম অভিড, এইগুলো তিনি লিখেছিলেন। এরপর দেখো দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ আ ইয়াং চাইল্ড ইন অ্যান ওক উড অ্যান্ড indicates that human beings and trees should thrive as a single family. দেখো দ্য পোয়েম অর্থাৎ এই কবিতাটি যেটা আমরা পড়বো, কবিতাটি ডেসক্রাইবস মানে হচ্ছে বর্ণনা করে দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, ম্যাজিক্যাল মানে হচ্ছে কি জাদু আর কি, তো জাদুকরী একটা অভিজ্ঞতা এখানে মানে বর্ণনা করা হয়েছে এই কবিতাটির মাধ্যমে। অফ আ ইয়াং চাইল্ড, একটা হচ্ছে ইয়াং চাইল্ড মানে একটা যুবক ছেলে বা শিশু, ঠিক আছে, তার যে এক্সপিরিয়েন্স, একটা জাদুকরী এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, সেটাই এখানে বর্ণনা করা হয়েছে। ইন অ্যান ওক উড, একটা মানে ওক বনে, ওক বনের মধ্যে এই মানে বাচ্চাটা একটা তার অভিজ্ঞতার কথা এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে আমাদের এই কবিতার মধ্যে। অ্যান্ড ইন্ডিকেটস, এবং ইন্ডিকেটস মানে কি ইঙ্গিত দেয়। ওকে, এবং এটা আমাদের ইঙ্গিত দেয় বা নির্দেশ দেয় দ্যাট হিউম্যান বিংস বলতে মানব আর কি, ঠিক আছে, মানুষ জাতি বা মানব জাতি, অ্যান্ড ট্রিজ এবং গাছপালা, শুড থ্রাইভ, এখানে থ্রাইভ বলতে হচ্ছে একসঙ্গে বেড়ে ওঠা বা একসঙ্গে থাকা, অ্যাজ আ সিঙ্গেল ফ্যামিলি মানে হচ্ছে একটা সিঙ্গেল ফ্যামিলি মানে হচ্ছে একই পরিবার, অর্থাৎ এই যে মানুষ জাতি আর যে গাছপালা, এরা কিন্তু একটা পরিবারে মানে একই পরিবারে যেন এরা বেড়ে উঠতে পারে বা বেড়ে ওঠে, ঠিক আছে, সেদিকেই কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে এই কবিতাটির মাধ্যমে। অর্থাৎ এই মানুষ আর গাছপালা এরা কিন্তু একটা অবিচ্ছেদ্য একটা অংশ, ঠিক আছে, পরস্পরের সঙ্গে এরা হচ্ছে সম্পর্কযুক্ত বা নির্ভরশীল। এরপর দেখো ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। তো কী বলা হয়েছে এখানে, ইট ফোকাসেস মানে এটা ফোকাস করে বলতে আলোকপাত করে আর কি, আলোকপাত করে এই কবিতাটির কথাই বলা হচ্ছে। কবিতাটি আলোকপাত করেছে কিসের উপরে, স্ট্রংলি মানে হচ্ছে ভীষণভাবে, অন দ্য নিড টু প্রোটেক্ট, নিড মানে কি প্রয়োজন, টু প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা
টু প্রোটেক্ট মানে রক্ষা করতে আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে কি পরিবেশ, আর ন্যাচারাল হচ্ছে প্রাকৃতিক। তো আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার প্রয়োজনীয়তার উপর একটা মানে ভীষণভাবে আলোকপাত করা হয়েছে এই কবিতাটির মাধ্যমে। ফর দ্য ওয়েলফেয়ার মানে হচ্ছে কি মঙ্গল, অফ দ্য ম্যানকাইন্ড মানে মানব জাতি, অর্থাৎ মানব জাতির মঙ্গলের জন্য আমাদের যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার প্রয়োজনীয়তার উপর ভীষণভাবে আলোকপাত করা হয়েছে আমাদের এই কবিতাটির মধ্যে। ওকে, তো চলো এবার আমরা কবিতাটি পড়বো, তারপর হচ্ছে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা সলভ করব। তো কী দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং, নিচেরটি পড়ো। প্রথমে রয়েছে দেখো, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। এখানে স্ট্যাগ মানে হচ্ছে কি হরিণ, পুরুষ হরিণকে বলা হয় স্ট্যাগ। তো ওয়ান্স মানে হচ্ছে এক সময় বা একদা, আই ক্রেপ্ট, এখানে ক্রেপ্ট মানে হচ্ছে কি গুঁড়ি মেরে যাওয়া, ঠিক আছে, বা নিঃশব্দে যাওয়া। তো আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, অর্থাৎ এক সময় আমি ওক গাছের বনে গিয়েছিলাম, খুব মানে ধীরে ধীরে গিয়েছিলাম বা নিঃশব্দে সেখানে গিয়েছিলাম, চুপিসারে গিয়েছিলাম আর কি। এরপর দেখো, আই ওয়াজ লুকিং ফর মানে আমি খুঁজছিলাম, লুকিং মানে কি খোঁজা, লুকিং ফর মানে হচ্ছে খোঁজা, তো আমি খুঁজছিলাম আর স্ট্যাগ একটা পুরুষ হরিণ খুঁজছিলাম। এটা কি বলছেন, কবি বলছেন আর কি। তো আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, অল নবিলি স্টিক অ্যান্ড র্যাগ। ওকে, তো দেখো আই মেট মানে কি, মিট মানে সাক্ষাৎ হওয়া, তো মিট থেকে মেট এটা পাস্ট ফর্মে রয়েছে। তো আমি সাক্ষাৎ করেছিলাম বা আমার দেখা হয়েছিল অ্যান ওল্ড ওম্যান দেয়ার মানে সেখানে, অর্থাৎ এই ওক গাছের বনে একজন বৃদ্ধ একজন, ওম্যান মানে কি মহিলা, একজন বৃদ্ধ মহিলার সঙ্গে আমার দেখা হয়েছিল। অল নবিলি, এখানে নবলি মানে হচ্ছে কি আনস্টিডি, যেটা মানে হচ্ছে অস্থির আর কি, খুব স্থিরভাবে দাঁড়াতে পারছিল না সেই বৃদ্ধ মহিলাটা, মানে এতটা তিনি বৃদ্ধা হয়ে গিয়েছিলেন আর কি, তো সেটা বোঝানো হচ্ছে। আর স্টিক মানে হচ্ছে তার হাতে লাঠি ছিল, অ্যান্ড র্যাগ বলতে তার যে বস্ত্র ছিল পরনে সেটা ছেঁড়া বস্ত্র ছিল, ছিন্ন বস্ত্র ছিল, এরকম ছিল তার মানে বেশভূষাটা। এরপর দেখো, সি হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তো সি সেড তিনি বললেন, বা এই যে বৃদ্ধ মহিলা তিনি বললেন, কি বললেন, আই হ্যাভ আমার আছে, ইওর সিক্রেট তোমার গোপনীয়তা, হেয়ার মানে এখানে, ইনসাইড মাই লিটল ব্যাগ আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে, ইনসাইড মানে কি মধ্যে। তো এই বৃদ্ধ মহিলা বললেন কি, যে তোমার গোপন কথা বা তোমার যে গোপন ব্যাপার সেটা আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে রয়েছে। দেন সি বিগেন টু ক্যাকেল অ্যান্ড আই বিগেন টু কোয়াক। তো দেখো দেন মানে কি তারপর, সে শুরু করলো, সেই মহিলাটি শুরু করলো টু ক্যাকেল মানে হচ্ছে অট্ট হাসি করা, তো অট্ট হাসি করতে শুরু করলো বা হা করে হাসতে লাগলো। অ্যান্ড আই বিগেন এবং আমি শুরু করলাম টু কোয়াক মানে হচ্ছে এখানে ভয়ে কাঁপতে লাগা, এবং আমি ভয়ে কাঁপতে লাগলাম। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টু ইস অ্যাওয়েক। দেখো সি ওপেন্ড আপ মানে কি সে খুললো, কি খুললো, হার লিটল ব্যাগ তার ছোট্ট ব্যাগটি খুললো। ওকে, অ্যান্ড আই কেম টুইস অ্যাওয়েক, এখানে টুইস মানে কি দুবার, অ্যাওয়েক মানে জেগে ওঠা, এবং আমি আবার দুবার জেগে উঠলাম, মানে এর আগে একবার তিনি হয়তো জেগে উঠেছিলেন, আবার জেগে উঠলেন, অর্থাৎ এখানে তিনি আরও বেশি একটু সচকিত হয়ে উঠলেন, সেটাই বোঝানো হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো, সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক। তো এখানে কী বলা হয়েছিল, আগের লাইনে দেখো সেই বৃদ্ধ মহিলা তার ছোট্ট ব্যাগটা খুলেছিল, ঠিক আছে, আর লেখক আরও একটু বেশিভাবে সচকিত হয়ে উঠেছিলেন। তারপর কী হয়েছিল, তারপর তিনি দেখলেন সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব, তিনি একটা সারাউন্ডেড মানে হচ্ছে ঘেরা রয়েছে আর কি, তিনি তাকে ঘিরে রয়েছে কিসের দ্বারা, বাই আ স্টেয়ারিং ট্রাইব, এখানে ট্রাইব বলতে প্রজাতি, আর স্টেয়ারিং মানে হচ্ছে আদিম প্রজাতির দ্বারা তিনি মানে বেষ্টিত রয়েছেন, তাকে ঘিরে রয়েছে কিছু আদিম প্রজাতির, ঠিক আছে, আদিম প্রজাতি। এরপর দেখো অ্যান্ড এবং মি টাইড টু আ স্ট্যাক, এখানে স্ট্যাক বলতে কোনো খুঁটি, ঠিক আছে, সেই আর টাইড মানে হচ্ছে বাঁধা, এবং আমি বাঁধা রয়েছি একটা খুঁটিতে, ঠিক আছে, এটা তিনি ভাবছেন আর কি, ঠিক আছে। এরপর দেখো দে সেড তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। তো দেখো এটা কি বলছে, এখানে দে সেড মানে তারা বলতে কারা, তারা বলতে এখানে এই যে স্টেয়ারিং ট্রাইব, ওকে, এই যে আদিম প্রজাতি যাদেরকে বলা হচ্ছে সে তারা হচ্ছে উই আর দ্য ওক ট্রিজ। তো এই যে আদিম প্রজাতির কথা এখানে বলা হয়েছে স্টেয়ারিং ট্রাইব, এটা হচ্ছে এই ওক ট্রিজ, ঠিক আছে, ওক গাছ যেখানে তিনি গিয়েছিলেন সেই ওক গাছ, এই ওক গাছগুলি কি বলছে না, উই আর দ্য ওক ট্রিজ আমরা হচ্ছি ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি এবং তোমার নিজের সত্যিকারের ফ্যামিলি, ঠিক আছে, তোমার নিজের সত্যিকারের পরিবার আমরা। ওকে, এরপরে দেখো উই আর চপড ডাউন, উই আর টোর্ন আপ
ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। তো কী বলছে, উই আর চপড ডাউন, যেখানে চপড ডাউন মানে হচ্ছে কি গাছ যে কাটা হয়, ঠিক আছে, গাছ কাটাকে বলা হয় চপড ডাউন, অর্থাৎ আমাদের কেটে ফেলা হয়। উই আর টোর্ন আপ, টোর্ন মানে কি ছেঁড়া, আমরা জানি টোর্ন মানে হচ্ছে ছেঁড়া, এখানে টোর্ন আপ মানে হচ্ছে কুচি কুচি করে কাটা আর কি, তো আমাদের এইভাবে করে কুচি কুচি করে কেটে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এখানে ব্লিঙ্ক মানে কি চোখের পলক ফেলা, ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু কোনো এই বিষয়ে কোনো চোখের পলকও তোমার পড়ে না, বা তোমাদের চোখের পলক পড়ে না, অর্থাৎ এই বিষয়ে তোমাদের কোনো ভ্রুক্ষেপ নেই, আমাদের এভাবে কেটে ফেলা হচ্ছে, ঠিক আছে, নষ্ট করে ফেলা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, কিন্তু তাতে তোমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আনলেস ইউ মেক আ প্রমাইজ নাও ইউ আর গোয়িং টু ডাই। তো কী বলছে, এই স্টেয়ারিং ট্রাইব অর্থাৎ এই যে আদিম প্রজাতির এই যে গাছগুলোর কথা বলা হচ্ছে, ওক গাছগুলো, কবিকে বলছেন কি, আনলেস মানে যদি না, ইউ মেক আ প্রমাইজ, তুমি একটা প্রমাইজ মানে কি প্রতিজ্ঞা করো, নাও এখনই তুমি প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি এখনই মারা যাবে, আমরা তোমাকে এখনই মেরে ফেলবো, তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। কী সেই প্রতিজ্ঞা, পরের স্ট্যান্ডার্ডে রয়েছে দেখো, ওয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড সোয়ার নাও ইউ উইল প্ল্যান্ট টু। তো কী বলছে দেখো, ওয়েন এভার যখনই, ইউ সি তুমি দেখবে, অ্যান ওক ট্রি ফেল্ড একটা ওক গাছ ফেল্ড হয়েছে, ফেল্ড মানে কি তাকে কেটে ফেলা হয়েছে বা নষ্ট করে ফেলা হয়েছে, তখন তোমাকে কী করতে হবে, তো আর মানে তুমি প্রতিজ্ঞা করো, নাও এখনই, ইউ উইল প্ল্যান্ট টু তুমি দুটি এই ওক গাছ লাগাবে। যখন তুমি দেখবে একটা গাছ কেটে ফেলা হয়েছে বা একটা গাছ নষ্ট হয়ে গেছে, তখন তোমাকে আরও দুটো ওক গাছ লাগাতে হবে, এই প্রতিজ্ঞাটা তোমাকে এখনই করতে হবে, নচেত তুমি মারা যাবে। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। দেখো আনলেস যদি না, ইউ সোয়ার মানে তুমি প্রতিজ্ঞা না করো, তাহলে কী হবে, দ্য ব্ল্যাক ওক বার্ক এই কালো রঙের যে ওক গাছের বার্ক মানে কি ছাল রয়েছে, ছালগুলো কী করবে, উইল রিঙ্কেল ওভার ইউ তোমার উপরে, এইগুলো রিঙ্কেল মানে কি জড়িয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস ওয়ার ইউ ওয়ার বোর্ন বাট নেভার গ্রিউ। অ্যান্ড রুট ইউ, দেখো রুট মানে কি, রুট মানে হচ্ছে মূল, এখানে রুটটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ রুট বলতে এখানে তোমাকে পুঁতে ফেলা হবে মাটির নিচে, ওকে। ইউ অ্যামং দ্য ওকস এই ওক গাছের মাঝে তোমাকে মাটিতে পুঁতে ফেলা হবে। ওয়ার ইউ ওয়ার বোর্ন যেখানে তুমি মানে জন্মগ্রহণ করেছিলে, জন্মেছিলে, বাট নেভার গ্রিউ কিন্তু কখনো বেড়ে ওঠোনি, গ্রিউ মানে কি বেড়ে ওঠা, ঠিক আছে। এরপর দেখো পরের লাইনে আমাদের কি রয়েছে, নেক্সট হচ্ছে, দিস ওয়াজ মাই ড্রিম বেনিথ দ্য বাউজ দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। তো এই যে ঘটনাগুলো আমরা এতক্ষণ পড়লাম, ঠিক আছে, এই কবিতাটির মধ্যে এই সব ছিল কি কবির একটি স্বপ্নে তিনি এই জিনিসগুলো দেখছিলেন আর কি, ঠিক আছে। তো কি বলা হচ্ছে, দিস ওয়াজ এটা ছিল, মাই ড্রিম আমার স্বপ্ন, বেনিথ দ্য বাউজ অর্থাৎ বাউজ মানে কি ডালপালা বা শাখা প্রশাখা, সেই ওক গাছের শাখা প্রশাখার নিচে, বেনিথ মানে হচ্ছে নিচে, এই ওক গাছ মানে শাখা প্রশাখার নিচে, ডালপালার নিচে, এটা আমার একটা স্বপ্ন ছিল। দ্য ড্রিম যে স্বপ্নটা, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি যে স্বপ্নটা আমাকে অল্টার্ড মানে কি পরিবর্তন করে দিয়েছিল, আমাকে একবার পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিল বা পরিবর্তন করে দিয়েছিল আমার মনটাকে। কি পরিবর্তন করে দিয়েছিল, ওয়েন আই কেম আউট অফ দ্য ওক উড ব্যাক টু হিউম্যান কোম্পানি মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি। তো কী বলা হচ্ছে দেখো, ওয়েন আই কেম আউট অফ দ্য ওক উড যখন আমি এই ওক গাছের বা ওক বন থেকে, ঠিক আছে, ওই ওক গাছের জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি মানে হচ্ছে মানব জাতির সংস্পর্শে আবার যখন আমি আসলাম, কোম্পানি মানে কি সংস্পর্শে বা সঙ্গে, তো মানুষের সংস্পর্শে যখন আমি আবার চলে আসলাম ওক গাছের বন থেকে, মাই ওয়াক মানে কি হাঁটা, আমার হাঁটা, ওয়াজ মানে ছিল, দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড একটা মানুষের শিশুর মতো, অর্থাৎ একটা মানুষের মতো ছিল আমার হাঁটাটা, আমি হাঁটছিলাম একটা মানুষের মতোই, বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি কিন্তু আমার হৃদয়টা হয়ে গিয়েছিল একটা গাছের মতো, ঠিক আছে। অর্থাৎ লেখক এটাই বলতে চাচ্ছেন যে গাছ আর আমরা মানুষ এরা অবিচ্ছেদ্য একটা অংশ, গাছকে এইভাবে কেটে ফেলা উচিত নয়, সেটাই তিনি এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। ওকে, তো দেখো এরপর হচ্ছে আমাদের কিছু এখানে ওয়ার্ড দেওয়া আছে, যেমন স্ট্যাগ মানে হচ্ছে কি মেল ডিয়ার অর্থাৎ পুরুষ হরিণ, আর নবলি মানে হচ্ছে কি আনস্টিডি যেটা অস্থির বা স্থিরভাবে থাকতে পারে না সেরকম, আর সোয়ার মানে প্রমাইজ অর্থাৎ প্রতিজ্ঞা করা, অল্টার্ড মানে হচ্ছে কি চেঞ্জ পরিবর্তন করে ফেলা বা পরিবর্তন হয়ে যাওয়া। এরপর আমাদের যেটা রয়েছে কম্প্রিহেনশন এক্সারসাইজ দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে, নাম্বার 1 কী দেওয়া আছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে ক্রিপিং ইন অ্যান ওক উড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর অর্থাৎ ওক গাছের বনে চুপিসাড়ি প্রবেশ করে কবি সেখানে কি খুঁজছিলেন, গোট, রাইনোসেরাস, স্ট্যাগ না বাফেলো, সেখানে তিনি একটা স্ট্যাগ মানে পুরুষ হরিণ খুঁজছিলেন, তো অপশান 3 সঠিক উত্তর হবে।
নাম্বার বিতে কী দেওয়া আছে, ওয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট ইজ। অর্থাৎ এখানে বলা হয়েছে যখনই একটা ওক গাছ মারা যাবে তখন কবিকে কটা ওক গাছ এখানে মানে লাগানোর জন্য বলা হয়েছে, 2, 3, 4 না 5, তো দুটি ওক গাছ লাগানোর জন্য এখানে কিন্তু বলা, যখনই একটা গাছ মারা যাবে তখন তাকে দুটো গাছ লাগাতে হবে, এরকম প্রতিজ্ঞা করতে বলা হয়েছে কবিদের মধ্যে। এরপর 3 নাম্বার সিতে দেখো, ওয়েন দ্য পোয়েট কাম আউট অফ দ্য ওক উড হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ অর্থাৎ কবি যখন এই ওক গাছের বন থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন তখন তার হৃদয়টা কীরকম হয়ে গিয়েছিল, স্ট্যাগ, ট্রি, হিউম্যান চাইল্ড না ওল্ড ওম্যান, তখন তার হৃদয়টা হয়ে গিয়েছিল একটা গাছের মতো, ঠিক আছে, এবং তার হাঁটাটা ছিল মানুষের মতো। নেক্সট আমরা দেখব পরের 2 নম্বর দাগে প্রশ্ন, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস স্টেটমেন্টস আর ট্রু আর ফলস। এটা ঠিক ট্রু না ফলস সেটা বলতে হবে বা লিখতে হবে। আর প্রোভাইড স্টেটমেন্টস অর ফ্রেজ অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার, এবং উত্তরের সপক্ষে তোমাকে একটা করে স্টেটমেন্ট লিখতে হবে, কেন ঠিক বা কেন ভুল সেগুলো আমাদের যে প্যাসেজ আমরা যে কবিতাটি পড়লাম সেখান থেকে নিয়ে আমাদের লিখতে হবে স্টেটমেন্টগুলো। যেমন দেখো নাম্বার এতে কী দেওয়া হচ্ছে, দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েটস সিক্রেটস ইন হার লিটল ব্যাগ। অর্থাৎ এই যে বৃদ্ধ মহিলা এই কবির যে সিক্রেট বা গোপন ব্যাপার সেটা তার ব্যাগের মধ্যে ছিল, ব্যাগের মধ্যে তিনি ধরে রেখেছেন। এটা ঠিক না ভুল? এটা ঠিক। এটা আমরা কবিতাটা যেটা পড়লাম এটা তিনি মানে সেই বৃদ্ধ মহিলা বলেছিল যে তোমার যে সিক্রেট সেটা আমার ব্যাগের মধ্যে রয়েছে, ঠিক আছে। এবং এটার সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবে? সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের যে কবিতার লাইন যেটা রয়েছে সেটাই আমাদের তুলে দিতে হবে। কি এই যে এই লাইনটা, সি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। এইটা আমাদের কিন্তু এখানে লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে, ঠিক আছে। তো সাপোর্টিং স্টেটমেন্ট দেখো আমরা এখানে লিখে রেখেছি, এই যে সি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তো এই অংশটা আমাদের এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে দিতে হবে, বই থেকে দেখে তোমরা লিখে দেবে। তারপর নাম্বার বি কী দেওয়া আছে দেখো, দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট দ্য poet is bothered to see the chopping down of oak trees। তো এখানে বলা হচ্ছে দ্য ট্রি ট্রাইব, মানে হচ্ছে এই গাছের যে প্রজাতি, সেই গাছের প্রজাতিরা সে মানে বলেছিল কি যে কবি ইজ বদার, মানে কবির হচ্ছে চিন্তা হয় আর কি, টু সি দ্য চপিং ডাউন দ্য ওক ট্রিজ, মানে ওক গাছকে কাটতে দেখে কবির খুব চিন্তা হয়। এটা বলেছিল কে? ট্রি ট্রাইব। তো এটা ঠিক না ভুল? এটা ভুল তত। কী বলেছে যে আমাদের কেটে ফেলা হয় কিন্তু তাতে তোমাদের কোনো ভ্রুক্ষেপই নেই, তোমরা তাতে কোনো চোখের পলক তোমাদের পড়ে না, এটা বলেছিল। অর্থাৎ তোমাদের কোনো চিন্তাভাবনা কিছুই নেই। তো তার জন্য আমাদের এটা এফ হবে, ঠিক আছে। আমরা এফ লিখবো এবং এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো? তো এই যে এই অংশটা আমরা লিখবো সাপোর্টিং স্টেটমেন্টে, তোমাদের দেখিয়ে দিচ্ছি কবিতার মধ্যে কোনটা আমরা লিখবো। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এই যে এই অংশটা আমরা যেখানে দেখলাম, এই যে এই লাইনটা, ঠিক আছে। উই আর চপ ডাউন, উই আর টোর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। তো আমাদের কেটে ফেলা হয় এবং কুচি করে কেটে ফেলা হয় কিন্তু তোমাদের কোনো তাতে চোখের পলক পড়ে না। এটা হচ্ছে আমাদের এখানে স্টেটমেন্টটা লিখতে হবে। দেখো আমরা এখানে লিখে রেখেছি, উই আর চপড ডাউন, উই আর টোর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। তো এটা তোমরা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখবে, ঠিক আছে। পরেরটা দেখো নাম্বার সিতে, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওক উড, অর্থাৎ কবি কখনোই ওক গাছের বন থেকে বাইরে বেরিয়ে আসেনি। এটা আমাদের ভুল হবে, কারণ তিনি শেষে হচ্ছে ওক গাছের বন থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন। তো আমরা এটা এফ লিখবো, ঠিক আছে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছে কোনটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে। সাপোর্টিং স্টেটমেন্টটা আমাদের সবার শেষে রয়েছে, এই যে ওয়েন আই কেম আউট অফ দ্য ওক উড ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন আমি ওক গাছের বন থেকে বেরিয়ে আসলাম মানুষের সংস্পর্শে। ওকে, অর্থাৎ তিনি ওক গাছের বন থেকে বেরিয়ে এসেছিলেন। তো এটা আমাদের লিখতে হবে, ওয়েন আই কেম আউট অফ ওক উড ব্যাক টু হিউম্যান কোম্পানি। এই অংশটা আমাদের এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে দিতে হবে। এটা আমরা এখানে লিখলাম। নেক্সট যেটা আমাদের প্রশ্ন রয়েছে সেটা আমরা দেখবো এবার। পরের প্রশ্ন হচ্ছে আমাদের নাম্বার 3 নম্বর দেখো প্রশ্নে বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। ওকে, তো দেখো নাম্বার এতে দেওয়া আছে, ওয়েন ডিড দ্য পোয়েট কাম টু ইস অ্যাওয়েক, কখন কবি আবার মানে দুবার জেগে উঠেছিলেন বা আবার বেশি একটু সচকিত হয়ে উঠেছিলেন, কখন না যখন সেই মহিলা বলেছিল যে আই হ্যাভ ইউর সিক্রেট ইন, আমার কাছে তোমার যে সিক্রেটগুলো সেগুলো না। আচ্ছা, আমি কবিতাটি থেকে তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো আরেকবার কোনটা আমরা এখানে লিখবো। কখন তিনি আরও দুবার জেগে, এই যে এই লাইনটা, সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টু ইস অ্যাওয়েক, অর্থাৎ তিনি কী করেছিলেন, তার যে ছোট্ট ব্যাগটা তিনি খুলেছিলেন
সেই মহিলা, আর কবি সেই সময় কী হয়েছিল আরও মানে বেশি সচকিত হয়ে উঠেছিলেন। তো এইটা হচ্ছে আমাদের উত্তর, এই লাইনটা। এবার এই লাইনটিকেই সাজিয়ে আমাদের লিখতে হবে। কীভাবে আমরা সাজিয়ে লিখবো এই লাইনটাকে একটুখানি দেখো, উত্তরটা আমি তোমাদের জন্য লিখে রেখেছি এখানে। ওয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার লিটল ব্যাগ, যখন এই বৃদ্ধ মহিলাটি তার যে ছোট্ট ব্যাগটা খুলেছিলেন, দ্য পোয়েট অ্যাবোক টুইস্ট, তখন কবি আরও একবার সচকিত হয়ে উঠেছিলেন বা আরও একবার জেগে উঠেছিলেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা এখানে লিখব। দেখো এই অংশটা আমরা এইটা উত্তর লিখলাম। এরপর হচ্ছে নাম্বার বিতে, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক দ্য প্রোমাইস। তো এখানে বলা হচ্ছে হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট, কবির কী হবে যদি হি ফেল টু মেক দ্য প্রোমাইস, যদি তিনি হচ্ছে প্রোমাইস মানে প্রতিজ্ঞা যেটা করতে তিনি ব্যর্থ, যদি প্রতিজ্ঞা না করেন বা প্রতিজ্ঞা করতে ব্যর্থ হন, তাহলে কী হবে, তাহলে কবি মারা যাবেন। এটাই বলেছিল কে, সেই মানে ট্রাইব, সেই প্রাচীন প্রজাতির যে গাছ, সেই গাছগুলো আর কি। তো ওখানে লিখবো দেখো, দ্য পোয়েট উড ডাই, এই অংশটা আমরা লিখবো, দ্য পোয়েট, POET, দ্য পোয়েট, WOULD, দ্য পোয়েট উড ডাই ইফ, দ্য পোয়েট উড ডাই এটা লিখলাম। এরপর আমরা এই যে ইফ হি ফেল টু মেক দ্য প্রোমাইস, এই অংশটা এবার আমরা লিখবো, দ্য পোয়েট উড ডাই মানে কবি মারা যাবেন, ইফ হি ফেল টু মেক, এখানে টু বানানটা আমাদের ভুল হয়েছে, ইফ হি ফেল টু মেক দ্য প্রোমাইস, এরকম MISE প্রোমাইস, দ্য পোয়েট উড ডাই ইফ হি ফেল টু মেক দ্য প্রোমাইস। এরপর হচ্ছে নাম্বার সিতে, হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার্ড দ্য পোয়েট, মানে কোন জিনিসটা কবিকে পরিবর্তন করে দিয়েছিল। সবার শেষে যেটা আমাদের রয়েছে, ঠিক আছে, সবার শেষের লাইনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আরও একবার এই লাইনটাই, শেষের লাইনে আমাদের কী রয়েছে, এই যে এই লাইনটায়, দিস ওয়াজ মাই ড্রিম বেনিথ দ্য বাউস, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্নটা আমাকে অল্টার্ড মি মানে পরিবর্তন করে দিয়েছিল। অর্থাৎ কি লেখককে কবিকে পরিবর্তন করে দিয়েছিল না, স্বপ্ন, যে স্বপ্ন অর্থাৎ ট্রু ফ্যামিলির যে স্বপ্ন বা ড্রিম, সেটাই পরিবর্তন করেছিল। তো আমরা এখানে আনসারটা দেখো লিখবো এভাবে, দ্য ড্রিম অফ ট্রু ফ্যামিলি অল্টার্ড মি, অর্থাৎ সত্যিকারের পরিবারের যে স্বপ্ন সেটাই কবিকে পরিবর্তন করে দিয়েছিল কবির মনটাকে। তো এটা হচ্ছে আমরা এখানে লিখবো উত্তর। ঠিক আছে, এরপর রয়েছে আমাদের গ্রামার ইন ইউজ, অর্থাৎ গ্রামার দেওয়া আছে নাম্বার 4-এ, চেঞ্জ দ্য ফলোয়িং ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এগুলো ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। যেমন নাম্বার এতে কী দেওয়া আছে, রাহুল আস্কড দীপা, রাহুল দীপাকে জিজ্ঞাসা করলো, উইল ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে যাবে, এটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। তো ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ কীভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই শিখেছো। ঠিক আছে, তো আমরা কী করবো দেখো, প্রথমে লিখবো দেখো, এটা হচ্ছে আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে এই অংশটা। ঠিক আছে, তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে। প্রথম অংশটা দেখো আমরা লিখছি, রাহুল, RAHUL, রাহুল আস্ক, ASKED, রাহুল আস্কড দীপা, রাহুল আস্কড দীপা, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে আমরা কি লিখবো, ইফ অথবা ওয়েদার, যে কোনো লিখতে পারতো, ইফ লিখবো। রাহুল আস্কড দীপা, অর্থাৎ রাহুল দীপাকে বলেছিল যে মানে সেদিনকে স্কুলে যাবে কি না, এটা আমাদের লিখতে হবে ইনডাইরেক্ট স্পিচে। তো কী লিখবো, রাহুল আস্কড দীপা ইফ হি, এখানে উইল দেওয়া আছে, হবে কি উড লিখবো, উইল থাকলে উড লিখতে হবে ইনডাইরেক্ট স্পিচে। তো রাহুল আস্কড দীপা ইফ সি উড গো টু স্কুল, এখানে টুডে আছে, কী হবে দ্যাট ডে, ঠিক আছে, সেদিনকে স্কুলে যাবে কি না, দ্যাট ডে, এভাবে লিখবো। ঠিক আছে, তারপরে দেখো, রিতা সেড টু আয়েশা, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, রিতা আয়েশাকে বললো আমাকে অনুগ্রহ করে এক গ্লাস জল দাও। এটা দেখো এখানে কিন্তু একটা মানে অনুরোধ সূচক একটা বাক্য, এখানে অনুরোধ করা হচ্ছে। তো আমরা এখানে কি লিখবো দেখো, রিতা সেড টু আয়েশা, আমরা লিখবো রিতা রিকোয়েস্টেড আয়েশা, রিতা আয়েশাকে রিকোয়েস্ট করেছিল। তো রিতা REQUESTED রিকোয়েস্টেড আয়েশাকে রিকোয়েস্ট করলো কি, টু গিভ, তাকে এক গ্লাস জল দেবে। তাহলে কী হবে, এখানে মি দেওয়া আছে, এখানে কী হবে, হার হবে, টু গিভ হার আ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে, তো রিতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ হার আ গ্লাস অফ ওয়াটার, রিতা আয়েশাকে এক গ্লাস জল দেওয়ার জন্য অনুরোধ করেছিল। এরপর নাম্বার সিতে, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য
লিটল গার্ল মে ইউ বি হ্যাপি, অর্থাৎ বৃদ্ধ মানুষটি এই ছোট্ট মেয়েটিকে বলেছিল তুমি সুখী হও। ঠিক আছে, এটা দেখো এটা হচ্ছে একটা ইচ্ছাসূচক একটা বাক্য। তো আমরা এখানে কি লিখব, দ্য ওল্ড ম্যান উইশড, মানে ইচ্ছা প্রকাশ করেছিল কি, দ্য LETTLE লিটল গার্ল, দ্য লিটল গার্ল, এখানে মেয়ে দেওয়া আছে, আমরা লিখবো মাইট বি হ্যাপি। ঠিক আছে, অর্থাৎ বৃদ্ধ মানুষটি ইচ্ছা প্রকাশ করেছিল যে এই ছোট্ট মেয়েটি সুখী হোক। ওকে, তারপর নাম্বার 5-এ কী দেওয়া আছে, ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করতে হবে। নাম্বার এতে রঞ্জন সেড হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ, অর্থাৎ রঞ্জন বলল যে রবীন্দ্রনাথের নাম কে না জানে। চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে না বাচক সেন্টেন্স আছে, এটাকে হ্যাঁ বাচকও লিখতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা এটাকে লিখছি কীভাবে, রঞ্জন সেড, রঞ্জন বলল, এখানে দেখো আমরা লিখবো কি এভরিওয়ান, রঞ্জন সেড মানে রঞ্জন বলল এভরিওয়ান নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ, এখন আমার আরটা বড় লিখবো, RABINDRA রবীন্দ্রনাথ, এভরিওয়ান নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ। তো রঞ্জন সেড এভরিওয়ান নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ, এটাকে আমরা মানে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক বাক্যে লিখলাম। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা ইন্টারোগেটিভ ন্যারেশন চেঞ্জ কিন্তু করিনি। ঠিক আছে, ন্যারেশন চেঞ্জ করলে আমরা এইভাবে লিখতাম, এগুলোকে আমরা ন্যারেশন চেঞ্জ করেছি, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে লিখেছি, কিন্তু এটা যেমন আছে তেমন লিখলাম, শুধুমাত্র এটাকে ইন্টারোগেটিভ মানে নেগেটিভ সেন্টেন্স ছিল, আমরা এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখলাম। ওকে, তারপর কী দেওয়া আছে নাম্বার বিতে, সঙ্গীতা রানস ফাস্টার দ্যান অ্যানি আদার গার্ল ইন দ্য ক্লাস, অর্থাৎ সঙ্গীতা ক্লাসের যে কোনো মেয়ের থেকে বেশি জোরে দৌড়ায়। এটা রিরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ ফাস্টার, এই ফাস্টারটা কি, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এটার পজিটিভ ডিগ্রি লিখতে হবে। পজিটিভ ডিগ্রিটা কি, পজিটিভ ডিগ্রি হচ্ছে ফাস্ট মানে দ্রুত, ফাস্টার মানে হচ্ছে আরও দ্রুত, আর ফাস্টেস্ট মানে সব থেকে দ্রুতগামী। তো এখানে ফাস্টারটা উঠিয়ে দিয়ে আমাদের ফাস্ট লিখতে হবে, কিন্তু সেন্টেন্সের মানে যেন পরিবর্তন না হয়। ওকে, সেইভাবে লিখতে হবে। তো আমরা কী লিখবো দেখো, এখানে আমরা লিখবো, এখানে আমাদের কী দেওয়া আছে দেখো, সঙ্গীতা হচ্ছে ক্লাসের যে কোনো মেয়ের থেকে জোরে দৌড়াতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো সঙ্গীতার মতো হচ্ছে তার ক্লাসে আর কেউ জোরে দৌড়াতে পারে না, এরকম লিখবো। তো আমরা এখানে লিখবো দেখো, সঙ্গীতা আমরা লিখবো প্রথমে নো আদার গার্ল। ঠিক আছে, নো আদার গার্ল RUNS আদার গার্ল, নো আদার গার্ল ইন দ্য নো আদার গার্ল রানস। ঠিক আছে, নো আদার গার্ল রানস অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা ইন হার ক্লাস। অর্থাৎ দেখো এখানে আমরা ফার্স্টটা উঠিয়ে দিয়ে ফার্স্ট লিখলাম, অর্থাৎ নো আদার গার্ল রানস মানে কোনো মেয়ে দৌড়াতে পারে না অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতার মতো ইন হার ক্লাস, তার ক্লাসে। ওকে, এরপর নাম্বার সিতে কী দেওয়া আছে, কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। তো কৌশিকী তার বন্ধু ব্লেমড হার ফ্রেন্ড, তার বন্ধুকে দোষারোপ করেছিল ফর দ্য ট্রাবল মানে এই সমস্যার জন্য। তো রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য ব্লেমড, এই যে ব্লেমড এখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, তো ব্লেমড এটাকে আমাদের নাউন হিসেবে ব্যবহার করতে হবে। তো আমরা কী লিখতে পারি এখানে দেখো, কৌশিকী পুট দ্য ব্লেম। ওকে, BLAME। এবার দেখো ব্লেমটা আমাদের এখানে নাউন হয়ে গেল। ঠিক আছে, ব্লেমের আগে আমরা দা লিখলাম, অর্থাৎ এখানে নাউন হিসাবে কাজ করছে। তো কৌশিকী পুট দ্য ব্লেম মানে কৌশিকী দোষটা চাপিয়ে দিয়েছিল কার ওপরে, অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল, TROUBLE। তো কৌশিকী তার মানে সমস্যার জন্য মানে তার বন্ধুর উপর দোষটা চাপিয়ে দিয়েছিল। তো এটা আমরা দেখো নাউন ফর্মটা এখানে ভার্ব ছিল ব্লেম, এখানে আমরা নাউন ফর্মটা লিখলাম। ঠিক আছে, এরপর আমাদের রয়েছে রাইটিং অ্যাক্টিভিটিস। রাইটিংয়ে কী দেওয়া আছে নাম্বার 6, রিড দ্য ফলোয়িং কম্পোজিশন কেয়ারফুল। এখানে একটা রাইটিং দেওয়া আছে, যেটা আমাদের পড়তে বলা হচ্ছে। তো এখানে প্রথমে দেওয়া আছে ABC হাই স্কুল, মানে এখানে স্কুলের নামটা দেওয়া না, জাস্ট ABC দেওয়া আছে, তোমাকে এখানে তোমার নিজের স্কুলের নামটা এখানে লিখতে হবে। ঠিক আছে,
তারপর লেখা আছে কি নোটিস, NOTIC নোটিস, অর্থাৎ এগুলো সব ক্যাপিটাল লেটারে লেখা আছে, দেখতেই পাচ্ছ। তারপর ডান দিকে এখানে কি হয়েছে, একটা ডেট, যেদিনকে তুমি লিখছো এটা সেদিনকে ডেট এখানে লিখতে হচ্ছে। এরপর এখানে এর একটা হেডলাইন, অর্থাৎ এখানে যে টপিক আমরা লিখছি সেই টপিকটার এখানে নাম দেওয়া হয়েছে কি মিউজিক কম্পিটিশান। ওকে, অর্থাৎ সঙ্গীত যে কম্পিটিশান, মিউজিক কম্পিটিশান, তো এখানে সেটার টপিকটার নাম দেওয়া হয়েছে। এবার কি লেখা আছে দেখো, আমরা একবার পড়ে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো। স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্মড that our school is going to organize an inter-school music competition on 3 September 2015 in the school auditorium। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি যে স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম, মানে ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আমাদের স্কুল একটি ইন্টার স্কুল মিউজিক কম্পিটিশনের আয়োজন করতে চলেছে 3 সেপ্টেম্বর 2015 সালে আমাদের স্কুলের যে অডিটোরিয়াম সেখানে। ওকে, দ্য কম্পিটিশান উইল বি অন সেভারেল ক্যাটাগরিজ অফ মিউজিক, মানে এই কম্পিটিশানে অনেক ধরনের মিউজিকের অনেক রকমের ক্যাটাগরির মিউজিক থাকবে। স্টুডেন্টস অফ ক্লাস 8 to 12 ক্যান পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশান, এবং এই কম্পিটিশানে ক্লাস 8 থেকে 12 পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তারা পার্টিসিপেট করতে পারে বা অংশগ্রহণ করতে পারে। দেয়ার উইল বি আ স্ক্রিনিং প্রায়ার টু দ্য কম্পিটিশান। ইন্টারেস্টেড স্টুডেন্টস শুড রেজিস্টার দেয়ার নেমস উইথ দ্য মিউজিক টিচার বিফোর 22 জুলাই 2015, অর্থাৎ 2015-22 সালের মধ্যে 22 জুলাই এর মধ্যে ছাত্রছাত্রী মানে যারা হচ্ছে ইন্টারেস্টেড স্টুডেন্ট রয়েছে তাদেরকে নাম নথিভুক্ত করতে হবে ক্লাসের যে শিক্ষক মিউজিক টিচার যেটা রয়েছে তার কাছে আর কি। দ্য ক্যাটাগরিজ ইন দ্য কম্পিটিশান আর, অর্থাৎ এই যে কম্পিটিশানে যে সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো কি হিন্দুস্তানি ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত অ্যান্ড ফোক, এইগুলো। আর স্টুডেন্ট ক্যান কম্পিট ইন অ্যানি টু ক্যাটাগরিজ, এবং একটা স্টুডেন্ট দুটি ক্যাটাগরিতে কম্পিট করতে পারে, অর্থাৎ অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে। নো রেজিস্ট্রেশন ফি ইজ রিকোয়ার্ড, কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না ফর পার্টিসিপেটিং, মানে অংশগ্রহণ করার জন্য ইন দ্য কম্পিটিশান, এই কম্পিটিশানে। ফর অ্যানি ফার্দার ইনফরমেশান, আরও বেশি তথ্যের জন্য কী করতে হবে, দ্য আন্ডারসাইন্ড মে বি কন্ট্যাক্টেড, নিচে যে আন্ডারসাইন্ড করার যে ব্যক্তি তার সঙ্গে তুমি কন্ট্যাক্ট করতে পারো। এখানে এরপর রয়েছে দেখো এসডি মানে হচ্ছে কি সাইন্ড। তো সাইন্ড এখানে স্টুডেন্ট সেক্রেটারি যে স্টুডেন্ট সেক্রেটারি যে হচ্ছে এই এটা লিখছে এই নোটিশটা, ওকে, সেই স্টুডেন্ট সেক্রেটারির এখানে সিগনেচার করতে হবে, ঠিক আছে, স্টুডেন্ট সেক্রেটারি কালচারাল কমিটি। এরপর হচ্ছে স্কুলের নামটা এখানে লিখতে হবে, আর বাঁ দিকে এখানে কাউন্টার সাইন্ড বাই হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের এখানে একটা কাউন্টার সাইন দিতে হবে। এবং এই পুরো নোটিশটা দেখো একটা বক্সের মধ্যে করে রাখা হয়েছে, ঠিক আছে, এরকম একটা বক্সের মধ্যে করে। তো এটা হচ্ছে আমাদের একটা নোটিশ, এখানে বলা হয়েছে যে ওপরটা যেটা আমরা পড়লাম এটা হচ্ছে একটা নোটিশ, এবং এই নোটিশটা লেখার সময় কী কী আমাদের মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো এখানে পরপর দেওয়া আছে এই পর্যন্ত। তো সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখলেই বুঝতে পারবো, আমাদের ওখানে পড়ার দরকার নেই। প্রথমে আমাদের স্কুলের নামটা লিখতে হবে সবগুলো ক্যাপিটাল লেটারে, তারপর লিখতে হবে NOTIC নোটিশ বলে লিখতে হবে সব, এটা হচ্ছে ক্যাপিটাল লেটারে। তারপর বাঁ দিকে ডান দিকে এই ডান দিকে ডেটটা লিখতে হবে, যেদিনকে আমরা লিখছি সেই ডেটটা লিখবো। লেখার পরে যে টপিকের উপর আমরা লিখবো সেই টপিকটা এখানটা লিখে দেবো, ঠিক আছে, মাঝখানে টপিকটা লিখবো এবং এটাকে বোল্ড করে দেবো। আর যে প্রথম লেটার সেগুলোকে ক্যাপিটাল লেটার দেওয়া আছে, এটাকে যাতে দেখতে আরও আকর্ষণীয় হয় তার জন্য। তারপরে হচ্ছে আমাদের যেটা হচ্ছে নোটিশ, যেটা আমাদের লিখতে হবে, যে সম্পর্কে আমাদের লিখতে হবে সেই পুরো তথ্যটা এখানে আমাদের দিয়ে দিতে হবে, কী সম্পর্কে আমাদের লেখা হচ্ছে নোটিশটা, ঠিক আছে, সেখানে কী জিনিসটা ব্যাপারটা সেই ব্যাপারটা আমাদের লিখতে হবে। তারপরে এখানে SD মানে সাইন্ড বাই হচ্ছে যে স্টুডেন্ট সেক্রেটারি তার সেটা লিখতে হবে, এবং কোন বিষয়ের সে সেক্রেটারি, যেমন কালচারাল কমিটির সেক্রেটারি সেটা লিখে এখানে স্কুলের নাম, এখানে কাউন্টার সাইন এই কথাটা লিখে হেডমাস্টার বা হেডমিস্টার এটা লিখতে হবে, এবং এটা বক্সের মধ্যে রাখতে হবে। তো এই জিনিসগুলো এখানে আমাদের বলা হয়েছে এই পয়েন্টগুলোর মাধ্যমে, ঠিক আছে। তো দেখো এরপর আমাদের একটা নোটিশ এখানে লিখতে বলা হয়েছে, কি লিখতে বলা হয়েছে নাম্বার 7। তো ইউর স্কুল ইজ গোয়িং টু হোস্ট দ্য ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান, বলছে কি তোমার স্কুল এই যে ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান এইটা হচ্ছে আয়োজন করতে চলেছে। সাপোজ মনে করো ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্পোর্টস ক্লাব অফ ইউর স্কুল, মনে করো যে তুমি তোমার স্কুলের স্পোর্টস ক্লাবের একজন সেক্রেটারি, ওকে। রাইট আর নোটিস, তোমাকে একটি এবার নোটিস লিখতে হবে অ্যাজ আ সেক্রেটারি অফ স্পোর্টস ক্লাব, তুমি স্কুলের একজন সেক্রেটারি এবং তোমাকে নোটিশটা লিখতে হবে উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে। কলিং স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশান, এই কম্পিটিশানে স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের পার্টিসিপেট মানে অংশগ্রহণ করার জন্য আবেদন করে মানে তাকে তোমাকে এই নোটিশটা লিখতে হবে। মেনশান দ্য টাইম, এবং নোটিশটা যখন তুমি লিখবে তখন মেনশান দ্য টাইম মানে টাইমটাকে মেনশান করতে হবে, কোন সময়ে হবে এই মানে স্পোর্টস কম্পিটিশানটা, ঠিক আছে। ওটা স্পোর্টস বলতে কি খেলাধুলার যে প্রতিযোগিতা সেই, তো খেলাধুলার এই প্রতিযোগিতাটা কখন হবে সেই টাইমটা দিতে হবে। ডেট, কোন ডেটে হবে বা কোন দিন হবে ডেট উল্লেখ করতে হবে।
আমাদের যে বক্তব্যটা লিখবো, যে বডিটা তার মধ্যে আর কি করতে হবে, ভেন্যু অফ দ্য কম্পিটিশান, ভেন্যু মানে কি, কোথায় হবে, গ্রাউন্ড, কোন গ্রাউন্ডে হবে সেটা লিখতে হবে। এরপর দেখো ইয়োর নোটিস শুড বি কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইয়োর স্কুল, এবং যে তোমার নোটিস, সেই নোটিশটা তোমার স্কুলের যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তার দ্বারা কাউন্টার সাইন্ড হতে হবে, অর্থাৎ সাইন করা থাকতে হবে। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে আমাদের একটা নোটিশ লিখতে হবে। ঠিক আছে, তো নোটিশ লেখার যে ফর্ম্যাট সেটা তো আমরা দেখলাম আগেই, ঠিক আছে। তো সেই ফর্ম্যাট অনুসারে কিন্তু আমাদের নোটিশটা লিখতে হবে। তো প্রথমে আমরা কী দেখেছিলাম, আমাদের সবার উপরে স্কুলের নামটা লিখতে হবে। তো তোমরা কী করবে, তোমাদের আগে স্কুলের নামটা লিখবে। আমি এখানে যেমন ওপরে লেখা আছে ABC স্কুল, আমি ABC স্কুলই লিখলাম, অর্থাৎ তুমি তোমার কিন্তু নিজের নামটা লিখবে। তো আমি লিখলাম ABC স্কুল, ঠিক আছে, ABC স্কুল। তো এরপর কী বলা হচ্ছে, ABC স্কুল বলতে এখানে তুমি তোমার নিজের যে স্কুলের নাম সেটা লিখবে, ঠিক আছে। তারপর কী লেখা আছে দেখো, নোটিশ লেখা আছে। আমরা যেহেতু নোটিশ লিখছি তো লিখবো নোটিশ, ঠিক আছে। তারপর আমাদের কী করতে হবে, ডান দিকে ডেট লিখতে হবে, যেদিনকে আমরা লিখছি সেদিনকার ডেটটা লিখবো, ঠিক আছে। যেমন আজকে আমি এটা লিখছি, আমি আজকের তারিখটা এখানে দিচ্ছি, আমি এখানে 11 তারিখ দিলাম, ঠিক আছে, 11, তারপর হচ্ছে 3/2026, ওকে, এটা আমি লিখলাম। তো এরপর দেখো, এরপর লেখার পর আমাদের কী করতে হবে, আমাদের নোটিসের যে টপিক, সেই টপিকটা আবার লিখতে হবে, ঠিক আছে। আমাদের নোটিসের টপিকটা কি, ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান, এটা লিখবো। আমরা লিখছি দেখো, ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট, DIS, ক্যাপিটাল লেটার লিখবো আমরা, DISTRICT, ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস, SPORTS স্পোর্টস কম্পিটিশান, ঠিক আছে, ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান। এটা হয়ে গেল কি আমাদের হেডিং হয়ে গেল, ঠিক আছে, হেডিংটা লিখলাম। এবার আমাদের মূল বক্তব্য লিখতে হবে। তাহলে কী করতে হবে, আমাদের প্রথমে হচ্ছে স্কুলের নাম লিখবো, তারপর নোটিশ কথাটি লিখবো, তারপর ডেট লিখবো ডান থেকে, তারপর আমাদের টপিকটা লিখতে হবে। টপিকটা তো আমাদের এখানে দেওয়াই থাকবে প্রশ্নের মধ্যে, সেটা দেখে লিখে দেবো, ঠিক আছে। তারপর দেখো আমরা কী লিখবো, আমরা এখানে লিখবোটা কি সেটা একবার দেখে নিই। আমরা লিখবো কি, আমরা সমস্ত ছাত্রছাত্রীদের এত দ্বারা জানানো যাচ্ছে যে আমাদের স্কুল একটি ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশান এর আয়োজন করতে চলেছে, ঠিক আছে, এবং কবে সেই তারিখটা লিখতে হবে, কখন সেই সময়টা লিখবো, আর কোথায় সেই আমরা জায়গাটা লিখবো। তারপর কি লিখবো, সমস্ত ছাত্রছাত্রীদের যারা হচ্ছে ইচ্ছুক রয়েছে তারা যেন এতে অংশগ্রহণ করে, ঠিক আছে। এবং তারপর লিখবো, তারপর কি লিখবো, যে যদি তাদের কোনো আরও ইনফরমেশনের দরকার হয় তাহলে যেন তাদের আমাদের স্পোর্টস যে স্কুলের যে স্পোর্টস টিচার রয়েছে তার সঙ্গে যেন যোগাযোগ করে। তো এইভাবে লেখার পর শেষে আমরা কী করবো, শেষে আমাদের যে দেখো এই যে অংশগুলো আমাদের দেখলাম, এই যে SD লিখে স্টুডেন্ট সেক্রেটারি, তারপরে স্পোর্টস, যেহেতু আমাদের একটা স্পোর্টস ক্লাব করতে বলা হয়েছে, স্পোর্টস ক্লাবের একজন সেক্রেটারি আমি, তো স্পোর্টস ক্লাব লিখবো, তারপর নিজের স্কুলের নাম, এখানে কাউন্টার সাইন বাই হেডমাস্টার, এইভাবে লিখবো আমরা, ঠিক আছে। চলো আমরা পরপর লিখবো এই নোটিশটিকে। দেখো কি লিখবো, প্রথমে দেখো লিখছি, all the students are hereby informed, অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীদের এত দ্বারা জানানো যাচ্ছে যে our school is going to organize the, এবার লিখবো কি, এই যে দ্য ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান, এইটা। তো অল দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্মড, এখানে একটা আমরা দ্যাট লিখবো, ভালো হবে, দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ দ্য ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান, ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান, এখানে স্পোর্টসেস এসটা আমরা ক্যাপিটাল দিই, ঠিক আছে, এটা ক্যাপিটাল লেটারে স্পোর্টস কম্পিটিশান, ঠিক আছে। তো আমাদের স্কুল হচ্ছে একটা ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশানের আয়োজন করতে চলেছে, এটা লিখলাম। এবার কি লিখতে হবে, আমাদের ডেট, জায়গার নাম এবং টাইমটা লিখতে হবে, ঠিক আছে। তো ইট মানে এটা অনুষ্ঠিত হবে, ইট উইল বি লিখবো, ভালো হবে, ইট উইল
সরি, it will be held on, তারিখটা আমরা দিচ্ছি আজকে হচ্ছে, যেমন আমি 11 তারিখ নিলাম, আমি এটা 17 তারিখ দিলাম, ঠিক আছে। ইট উইল বি হেল্ড অন 7/3/2026, ঠিক আছে। তো ইট উইল বি হেল্ড অন 17/3/2026, ওকে, 26 ইন আওয়ার লিখবো, ইন আওয়ার স্কুল গ্রাউন্ড, SCH ইন আওয়ার স্কুল গ্রাউন্ড, GROUND, অর্থাৎ আমাদের স্কুলের যে মাঠ সেখানে অনুষ্ঠিত হবে, বিটুইন BETWEEN, বিটুইন টাইমটা লিখবো, টাইমটা হচ্ছে দেখো আমি 10টা থেকে লিখছি, 10টা লিখলাম 10 AM টু 10 AM, এখানে 10 AM টু আমি 4 PM লিখলাম, ঠিক আছে। 4 PM, 10টা থেকে 4টের মধ্যে এটা অনুষ্ঠিত হবে, এবং তারিখটা হচ্ছে আমাদের এটা, আর কোথায় হবে, আমাদের স্কুলের যে মাঠ সেখানে হবে। তো সব কিছু আমি এখানে মেনশন করে দিলাম। এবার দেখো আমি কী লিখবো, যে যারা আগ্রহী রয়েছে, ঠিক আছে, ইন্টারেস্টেড স্টুডেন্টস, INTERS, STED, ইন্টারেস্টেড স্টুডেন্টস মানে যারা ইন্টারেস্টেড রয়েছে আর কি, আগ্রহী রয়েছে, ঠিক আছে, ইন্টারেস্টেড স্টুডেন্ট শুড রেজিস্টার দেয়ার নেম টু দেয়ার রেসপেক্টিভ, তাদের যে রেসপেক্টিভ মানে হচ্ছে তাদের যে ক্লাসের যে রেসপেক্টিভ ক্লাস টিচার, ঠিক আছে। তো কী লিখলাম, ইন্টারেস্টেড স্টুডেন্ট মানে আগ্রহী ছাত্রছাত্রীদের শুড রেজিস্টার মানে নাম, রেজিস্টারদের নাম, তাদের যে নাম সেগুলো রেজিস্টার করা উচিত, কোথায়, টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার, মানে নিজের যে ক্লাস টিচার রয়েছেন তাদের কাছে, ঠিক আছে। আচ্ছা, কবে ক্লাস টিচার এবং কতদিনের মধ্যে সেটা করতে হবে সেটা আমরা লিখে দিচ্ছি, যেহেতু আমাদের এটা 17 তারিখে আমরা দিয়েছি, তো তার আগেই এটাকে আমাদের নামটা নথিভুক্ত করে দিতে হবে। তো আমরা লিখবো এখানে উইদিন হচ্ছে, আমরা এখানটার টাইমটা দেবো হচ্ছে 17 তারিখে হচ্ছে, তো আমরা 16 তারিখের মধ্যে যেন নামটা নথিভুক্ত হয়ে যায়, তো আমরা লিখবো 16/3/2026 মধ্যে, ঠিক আছে। তো সবাইকে নাম নথিভুক্ত করতে হবে, এটা লিখলাম। এরপর কি লিখবো দেখো, ফর ফার্দার ইনফরমেশান, মানে আরও বেশি মানে যদি তথ্যের প্রয়োজন হয়, তো ফর ফার্দার ইনফরমেশান ইউ ক্যান, দেখো আমি লিখছি ইউ মে কন্ট্যাক্ট উইথ দ্য স্পোর্টস টিচার, ঠিক আছে। অর্থাৎ যদি বেশি মানে এর থেকে যদি তোমার কিছু জানার প্রয়োজন হয়, তাহলে যে আমাদের স্কুলের যে স্পোর্টস টিচার রয়েছে তার সঙ্গে তুমি কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তো এইভাবে দেখো আমরা খুব সংক্ষেপে লিখলাম, এই তথ্যগুলির সাহায্যে খুব ছোটোর উপর লিখলাম, তোমরা চাইলে এর থেকে বড় করে লিখতে পারো, ঠিক আছে। আমি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং মুখস্থ করতে সুবিধা হয়, তার জন্য ছোটো করে আমি তোমাদের লিখে দিলাম, ঠিক আছে। তো দেখো এই পর্যন্তই আমাদের লিখতে হবে, আর বেশি কিছু আমাদের লেখা দরকার নেই। এরপর লিখবো এই অংশটা SD দিয়ে, দেখো আমরা লিখবো এখানে, এরপর আমরা এখানে লিখবো এই যে ডান দিকে আমরা, আচ্ছা প্রথমে আমি এখানে এটা লিখে দিচ্ছি যে কাউন্টার সাইন্ড, ঠিক আছে, কাউন্টার সাইন্ড লিখে নিচে লিখতে হবে কি হেডমাস্টার, আর হেডমিস্ট্রেস হলে হেডমিস্ট্রেস লিখবে, ঠিক আছে। আর এখানে আমাদের ডান দিকে কি লিখতে হবে, SD, এটা লিখবো। তো SD মানে হচ্ছে কি সাইন্ড আর কি, ঠিক আছে, SD সাইন্ড। তারপরে হচ্ছে আমরা লিখবো এখানটা দেখো SD সাইন্ড লিখে স্টুডেন্ট সেক্রেটারি, ঠিক আছে, এটা লিখলাম স্টুডেন্ট সেক্রেটারি। তারপরে হচ্ছে কি এটা স্পোর্টস ক্লাব, তো স্পোর্টস ক্লাবের স্টুডেন্ট সেক্রেটারি, তো স্পোর্টস ক্লাব SPO স্পোর্টস, ঠিক আছে, স্পোর্টস ক্লাব। তো স্টুডেন্ট সেক্রেটারি স্পোর্টস ক্লাব, এরপর নিচে হচ্ছে স্কুলের নামটা লিখতে হবে,
ঠিক আছে, এখানে স্কুলের নামটা লিখবে। আমি ABC স্কুল লিখলাম, SL, ঠিক আছে। এখানে তোমরা এই যে এখানে নিজের স্কুলের নামটা লিখবে, ঠিক আছে। আর এখানে যা আছে বাদ বাকি সব সেম লিখতে হবে। ওকে, ওকে, এটা আমি তোমাদের বড় করে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে তোমরা নোটিশটা লিখবে। ওকে, তো এরপর তোমরা কী করবে, একটা জিনিস করবে, এই পুরোটাকে হচ্ছে আমাদের এখানে একটা বর্ডার দিয়ে তোমরা পুরোটাকে ঘিরে দেবে। আমি এখানে তোমাদের দেখাতে পারছি না, তোমরা নিজেরা পেন দিয়ে বা স্কেল দিয়ে এইভাবে পুরোটাকে একটা বক্সের মধ্যে করে রাখবে, ঠিক আছে। তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে। এবং ওপরের অংশটা এই অংশটা আমরা বোল্ড করে দিচ্ছি, দেখো, ঠিক আছে। এটা তোমরা বোল্ড করে লিখবে, ভালো হবে। ওকে, তো এইভাবে তোমরা এই নোটিশটিকে কিন্তু লিখবে। ওকে, 4 নম্বর লেসন যেটা ছিল সেটা সম্পূর্ণ কমপ্লিট করলাম। ওকে, আমরা বাংলা অর্থসহ পড়েছি কবিতাটা, এবং সমস্ত যে প্রশ্নোত্তর সেগুলো আমরা করে ফেললাম, ঠিক আছে। পরের লেসনে বা পরের ভিডিওতে আমরা তোমাদের 5 নম্বর যে লেসন রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে। আর আজকের ভিডিওটি তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এবং তো চলো, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।